আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? যদিও এখন আমাদের অবস্থা খুব ভালো না। বিশ্বব্যাপী করোনা পরিস্থিতি আমাদের দেশেও ব্যাপকভাবে ছড়িয়ে গেছে, যে কারণে আমরা সবাই ঘরে আবদ্ধ রয়েছি। আমাদের স্কুল কলেজ সব বন্ধ রয়েছে। তোমাদের পড়াশোনা চালিয়ে নেওয়ার জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমি আজকে তোমাদের উচ্চ মাধ্যমিকের রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জৈব রসায়ন সম্পর্কে প্রথম ক্লাসটা নেব। তা এই জৈব রসায়ন চ্যাপ্টার পড়লে আমরা কি কি জানতে পারবো সেই সম্পর্কে তোমাদের একটু ধারণা দিয়ে দিই। আমরা এখানে জৈব যৌগের সূচনা সম্পর্কে জানতে পারবো, জৈব যৌগের শ্রেণীবিভাগ জানব, জৈব যৌগের নামকরণ শিখব। তোমরা সবাই জানো এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, ইউপ্যাক সিস্টেমের নামকরণ। তারপর এখানে বিভিন্ন ধরনের সমগোত্র শ্রেণীর যে যৌগগুলো রয়েছে সেই যৌগগুলোর প্রস্তুতি, কিছু বিক্রিয়ার কৌশল এবং শনাক্তকরণ, এবং একদম শেষ পর্যায়ে গিয়ে আমরা কার্বোহাইড্রেট এবং প্রোটিন সম্পর্কেও কিছু আলোচনা করব। তার দেরি না করে আমরা শুরু করি আমাদের আজকের প্রথম ক্লাস। আমাদের প্রথমেই জৈব যৌগ সম্পর্কে একটু ধারণা নিতে হবে। যদিও তোমরা কম বেশি সবাই জানো, জৈব যৌগ হচ্ছে এমন যৌগ যেটি একসময় মানুষের ধারণা ছিল জীবদেহ থেকেই নির্গত হয়। অর্থাৎ তোমরা সবাই জানো 1815 সাল পর্যন্ত বিজ্ঞানী বার্জেলিয়াস, তার সময় পর্যন্ত মানুষের ধারণা ছিল জৈব যৌগ এক অজানা প্রাণশক্তি, যাকে আমরা ভাইটাল ফোর্স বলি। সে অজানা প্রাণশক্তির প্রভাবে শুধুমাত্র জীবদেহ অর্থাৎ প্রাণী এবং উদ্ভিদ দেহ থেকে নির্গত হয়। এটাকে আর্টিফিশিয়ালি বা ল্যাবরেটরিতে তৈরি করা যায় না। কিন্তু পরবর্তীতে 1828 সালে বিজ্ঞানী ফ্রেডরিক ভোলার এই ধারণাকে পরিবর্তন করে দেন। অর্থাৎ উনি কী করলেন, সেই সময়ে একটা ল্যাবরেটরিতে দুইটা যৌগের মিশ্রণকে উত্তপ্ত করলেন। মিশ্রণটি হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং লেড সায়ানেট। এই দুইটাকে বিক্রিয়া ঘটালে পাওয়া যায় লেড ক্লোরাইড এবং অ্যামোনিয়াম সায়ানেট। যদি আমরা এটাকে ব্যালেন্স করি তাহলে এখানে আমরা 2 দিব, এখানে আমরা 2 দিব। এইবার এই অ্যামোনিয়াম সায়ানেটকে যদি আমরা উত্তপ্ত করি, সেখান থেকে আমরা একটা যৌগ দেখতে পাই যেটি ফ্রেডরিক ভোলার এটার নাম দিলেন ইউরিয়া। যেহেতু ইউরিয়া একটা জৈব যৌগ, কাজেই তখন মানুষের ধারণা পরিবর্তন হয়ে গেল। অর্থাৎ জৈব যৌগ শুধুমাত্র অজানা প্রাণশক্তির প্রভাবেই জীবদেহ থেকে নির্গত হবে তা নয়, এটি আর্টিফিশিয়ালি বা কৃত্রিমভাবেও ল্যাবরেটরিতে তৈরি করা সম্ভব। এই হচ্ছে আমাদের জৈব যৌগের সূচনা বা যে মতবাদ ছিল সেটি সম্পর্কে আলোচনা করলাম। আমরা এখন চলে যাব তাহলে জৈব যৌগ আসলে কি, জৈব যৌগ কী দিয়ে গঠিত। জৈব যৌগের ভিতরে প্রথম কথা হচ্ছে জৈব যৌগ, যেটাকে আমরা হাইড্রোকার্বন বলি। এর ভেতরে কার্বন থাকতে হবে, হাইড্রোজেন থাকতে হবে। এখন এর সাথে কিছু
মাইনর এলিমেন্টস থাকে। কী কী থাকতে পারে এর সাথে? সালফার, হ্যালোজেন, ফসফরাস, অক্সিজেন, নাইট্রোজেন ইত্যাদি। হ্যাঁ, এখন কার্বন থাকলে জৈব যৌগ হবে, হাইড্রোজেনও থাকতে হবে। কিন্তু হাইড্রোজেন থাকলে জৈব যৌগ হবে, না থাকলে হবে না, এটাও কিন্তু ঠিক না। এমন এমন কিছু যৌগ আছে যেগুলোর ভিতরে হাইড্রোজেন নেই, তারপরেও সেটি জৈব যৌগ। কেমন যৌগ? দেখো, তোমরা সবাই এই যৌগটার নাম জানো। এটাকে বলা হয় কার্বন টেট্রাক্লোরাইড। এটা একটা উৎকৃষ্ট মানের জৈব দ্রাবক, অর্গানিক সলভেন্ট। এর ভিতরে কিন্তু কোনো হাইড্রোজেন নেই, তারপরেও এটা একটা জৈব যৌগ। আমরা অনেক সময় জিজ্ঞেস করি পরীক্ষার সময় ভাইভাতে, তাই না? বা আরও একটা যৌগ তোমাদের দেখাতে পারি আমি, সেটা হচ্ছে তোমরা সবাই কাঁদুনে গ্যাসের নাম জানো। এটাকে আমরা ইংরেজিতে বলি টিয়ার গ্যাস। এর সংকেত কি জানো সবাই? CCl3NO2। এর আরেক নাম হচ্ছে নাইট্রোক্লোরোফর্ম। দেখো, এর ভিতরে কিন্তু কোনো হাইড্রোজেন নেই, অর্থাৎ হাইড্রোজেন ছাড়াও কিন্তু জৈব যৌগ হতে পারে। তবে আমরা যেটা প্রধানত বলি, সেই ক্ষেত্রে কি কার্বনও থাকতে হবে, সেখানে হাইড্রোজেনও থাকতে হবে, এবং তার সাথে অন্যান্য এই এলিমেন্টগুলো সালফার, হ্যালোজেন, ফসফরাস, অক্সিজেন, নাইট্রোজেন, এগুলো মাইনর এলিমেন্ট হিসেবে থাকে। আচ্ছা, তাহলে জৈব যৌগের এক্সাম্পল আমরা ইতিমধ্যেই দিয়ে দিয়েছি। তো সহজ একটা এক্সাম্পল দিয়ে সবাই জানো, যেমন এটা সবাই জানো, এটার নাম হচ্ছে মিথেন। এটা হচ্ছে মিথেন, এর নাম হচ্ছে মিথেন। এই নাম কীভাবে আসছে আমি তাও তোমাদের শেখাবো। এরপরে আমরা যে কোশ্চেনটা পড়তে পারি সেটা হচ্ছে, তাহলে জৈব যৌগের সাথে অজৈব যৌগের কী পার্থক্য? পার্থক্য কোথায়, তাই না? এই পার্থক্যটা আমরা এখন দেখিয়ে ফেলি। জৈব যৌগের ভিতরে কী থাকবে? কার্বন থাকবে, এই যে এইগুলো থাকবে। অজৈব যৌগের ভিতরে কার্বন থাকতেও পারে, নাও পারে। থাকতে পারে কোনটা? যেমন কার্বন ডাইঅক্সাইড, কার্বন আছে কিন্তু সেটা অজৈব যৌগ, তাই না? আবার আরও যে যে যৌগগুলো আছে, সালফিউরিক অ্যাসিড, HCl, তাই না, নাইট্রিক অ্যাসিড, কত যৌগই তো আছে, এগুলো সবগুলোই হচ্ছে কি অজৈব যৌগ। এটা হচ্ছে একটা পার্থক্য। দ্বিতীয় পার্থক্য কি আমরা বলতে পারি, সেটা হচ্ছে জৈব যৌগের ভিতরে প্রধানত তোমরা সবাই জানো সমযোজী বন্ধন বিদ্যমান, প্রধানত। অন্য বন্ধনও আছে, খুব কম, সেটাগুলো সংখ্যায় কম। আর অজৈব যৌগের ভিতরে সব ধরনের বন্ধনই থাকে। সমযোজী বন্ধন বলি, আয়নিক বন্ধন বলি, সন্নিবেশ সমযোজী বলি, ধাতব বন্ধন বলি, হাইড্রোজেন বন্ধন, সব ধরনের বন্ধন থাকে। তাহলে এটা আমরা আরেকটা পার্থক্য বলতে পারি। এবার আমরা আরেকটা পার্থক্য বলি, জৈব যৌগে কার্বনের ক্যাটিনেশন ধর্ম থাকে। এটা কিন্তু জৈব যৌগের ক্ষেত্রেই সম্ভব। ক্যাটিনেশন ধর্মটা কি সেটাও তোমরা জানো। কার্বন চতুর্যোজী, 4টা হাত থাকে, একটা হাতের সাথে আর একটা হাত মিলে মিলে কার্বন অনেক যৌগ গঠন করে। এই কারণে দুনিয়াতে জৈব যৌগের সংখ্যা কয়েক লাখ। কিন্তু অজৈব যৌগে কিন্তু এরকম কোনো মৌলের ভিতরে ক্যাটিনেশন নেই। তবে তারা অনেক সময় অ্যালোট্রপি শো করে। অ্যালোট্রপি হচ্ছে বহুরূপতা। হ্যাঁ, যেমন সালফার আছে, তোমরা সবাই জানো কম বেশি, কার্বনের আছে অ্যালোট্রপি ফর্ম আছে। তো যাই হোক, এটা হচ্ছে এই কারণে অজৈব সংখ্যা দুনিয়াতে কম, লাখেরও নিচে, 80,000 বা কাছাকাছি। এ হচ্ছে একটা পার্থক্য। আর একটা পার্থক্য আমরা কি বলতে পারি, জৈব যৌগে প্রায় সমানতা দেখা যায়, আইসোমারিজম। এটা আমাদের এই চ্যাপ্টারে পরবর্তীতে আমরা আলোচনা করবো নামকরণের পরে, তাই না? তাহলে সেখানে সমানতা সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে জৈব যৌগের ভিতরে সমানতা প্রায়ই দেখা যায়, কিন্তু অজৈব যৌগে কিন্তু সমানতা কম দেখা যায় না। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এইটা মোটামুটি পার্থক্য, আরও আছে অনেক পার্থক্য তোমরা পাবা বইতে। যেমন জৈব যৌগ সাধারণত জৈব দ্রাবকে দ্রবীভূত হয়, আর অজৈব যৌগ পানিতে বা অন্যান্য অজৈব দ্রাবকে দ্রবীভূত হয়, তোমরা সবাই জানো আর কি। এই হচ্ছে আমাদের মোটামুটি 4-5টা পার্থক্য বললাম, বইতে তোমরা আরও পাবা। এইবার আমরা চলে আসব জৈব যৌগের শ্রেণী বিভাগ। জৈব যৌগের শ্রেণী বিভাগ, এটাকে ইংরেজিতে বলা হয় ক্লাসিফিকেশন অফ অর্গানিক কম্পাউন্ডস। এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটা আমরা আগে জেনে নিব।
জৈব যৌগের শ্রেণী বিভাগ যেটা আমরা দেখি, জৈব যৌগ যদি আমরা ক্লাসিফাই করি তাহলে প্রথমে আমরা বলবো জৈব যৌগ হচ্ছে দুই ধরনের। এক হচ্ছে অ্যালিফেটিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক। যদিও এই পার্থক্যটা একদম প্রাইমারি পার্থক্য। অ্যালিফেটিক যৌগটা কি? অ্যালিফেটিক যৌগটা আসছে গ্রিক শব্দ অ্যালিফেয়ার বা অ্যালিফ্যাট। এটা হচ্ছে অয়েল বা ফ্যাট। অ্যালিফেয়ার হবে সম্ভবত, যাই হোক অ্যালিফেয়ার। আর অ্যারোমেটিক আসছে কামস ফ্রম অ্যারোমা মানে সবাই জানো ফ্র্যাগ্রেন্স অ্যান্ড ফ্লেভার, সুগন্ধযুক্ত। অর্থাৎ অ্যারোমেটিক যৌগের স্পষ্ট গন্ধ থাকে, কিন্তু অ্যালিফেটিক যৌগে ওটা কিন্তু গন্ধ থাকে না। ওইগুলো তেল এবং চর্বি থেকে কিন্তু এখান থেকে আমরা পাই, অর্থাৎ তেল চর্বি থেকে সেখান থেকে আমরা বিভিন্ন উপায়ে অ্যালিফেটিক যৌগ পাই। এখন আমরা মূল শ্রেণীবিভাগটা এখন তোমাদের শেখাবো। এটা একটা প্রাইমারি ধারণা আর কি। অর্থাৎ ধারণা করো যে যৌগগুলো তোমার অ্যারোমেটিক মানে হচ্ছে সুগন্ধযুক্ত, আর এগুলো হচ্ছে অয়েল এবং ফ্যাট থেকে যেগুলো আমরা পাই। আচ্ছা, এইবার আমরা চলে আসি মূল শ্রেণীবিভাগে। মূল শ্রেণীবিভাগ কীভাবে আমরা বলবো সেটা তোমরা দেখো। হাইড্রোকার্বন বা জৈব যৌগ এটা হচ্ছে মূলত দুই ধরনের। এটা কিন্তু আমরা কমপ্লিট ক্লাসিফিকেশনে যাচ্ছি এখন, পূর্ণাঙ্গ শ্রেণীবিভাগ। আমরা কিন্তু এই অ্যারোমেটিক যৌগ এখানেও চলে আসবে, কাজে আমরা যখন জৈব যৌগের শ্রেণীবিভাগ বলবো তখন কিন্তু আমরা এটা ফলো করব, ঠিক আছে? আচ্ছা, জৈব যৌগের শ্রেণীবিভাগের ভিতরে এটা আমরা প্রথমে এটাকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মুক্ত শিকল, যেটাকে আমরা ইংরেজিতে বলি ওপেন চেন, বা আর একটা নাম বলা হয় কি অচাক্রিক, অ্যাসাইক্লিক, অচাক্রিক। একটা হচ্ছে চাক্রিক আর একটা হচ্ছে অচাক্রিক। তো চাক্রিকটার ইংরেজি কী হবে? আর একটা হচ্ছে চাক্রিক বা বদ্ধ শিকল, এটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে সাইক্লিক, চক্রিক। আচ্ছা, এই জিনিসটা একটু ভালো করে বলি। দেখো, আমি একটা ঘড়ি পরে আছি হাতে, তাই না? দিয়ে এই ঘড়িটা যদি আমি এখান থেকে খুলে ফেলি তাহলে এই মাথার সঙ্গে কিন্তু এই মাথার কোনো কানেকশান নেই। এটা এই ধরনের যৌগ যেগুলো সেগুলোকে বলা হবে ওপেন চেন যৌগ, অর্থাৎ যার এক প্রান্তের সাথে আর এক প্রান্ত যুক্ত থাকে না। আর বদ্ধ শিকল কোনটা? এই ঘড়ি কিন্তু আর এক রকম আবার অনেকে পড়ি আমরা, যেখানে এখানে যে আমরা প্রেস করে খুলি আর কি, গোল, তোমরা সবাই জানো, অনেকে বড় আর কি। সেটি হচ্ছে ধরে নাও চাকরি যৌগটা সেরকম হবে, চক্র, যেখানে চক্র থাকবে, অর্থাৎ এক প্রান্তের সাথে আর এক প্রান্ত যুক্ত থাকবে। এখন এইগুলোকে আমরা আবার সাব ডিভিশন করি, ঠিক আছে? কীভাবে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো, তাহলে মুক্ত শিকল যৌগের একটা এক্সাম্পল আমি তোমাদের আগে দেখিয়ে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। যেমন এটা একটা যৌগ, তোমরা সবাই জানো, এটাকে বলা হয় ইথেন। আমরা আসবো আর কি, এটা হচ্ছে অ্যালকেন গ্রুপের যৌগ, অ্যালকেন বা ইথেন, তাই না? আর চাক্রিক যৌগ তোমরা সবাই জানো, সেখানে দেখো বিভিন্ন রকম চাক্রিক যৌগ আছে। যেমন এটা একটা চাক্রিক যৌগ হতে পারে, এটা একটা চাক্রিক যৌগ হতে পারে, তোমরা এগুলোর নাম জানো কম বেশি। এটা হচ্ছে ইথিলিন অক্সাইড, আর এটি হচ্ছে কি বেনজিন, তোমরা সবাই কম বেশি জানো। তো যাই হোক, এই হচ্ছে আমরা প্রাথমিক ধারণা পাচ্ছি আর কি। এখন আমরা দেখব মুক্ত শিকল যৌগ আবার কয় ধরনের হয়। হ্যাঁ, মুক্ত শিকল যৌগ হচ্ছে দুই ধরনের।
একটা হচ্ছে সম্পৃক্ত, যার ইংরেজি হচ্ছে স্যাচুরেটেড, আর একটা হচ্ছে কি অসম্পৃক্ত, যার ইংরেজি হচ্ছে আনস্যাচুরেটেড। আচ্ছা, এইটা একটু তোমরা ধারণা নিয়ে নাও। সম্পৃক্ত যৌগ হচ্ছে কি, যে যৌগে কার্বন এবং কার্বনের ভিতরে শুধুমাত্র একক বন্ধন বিদ্যমান থাকবে, এখানে কোনো ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবে না, অর্থাৎ দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে না। ঠিক আছে? ঠিক একইভাবে অসম্পৃক্ত যৌগ হচ্ছে সেই যৌগ যে যৌগে একক বন্ধন থাকবে না, তার পরিবর্তে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে। যেমন তোমরা সবাই জানো, সম্পৃক্ত যৌগ, যেমন আমি আগে একটা এক্সাম্পল দিয়েছিলাম, এই যে ইথেন। ইথেন একটা সম্পৃক্ত যৌগ, কারণ কি, এর ভিতরে কার্বন এবং কার্বনের একক বন্ধন বিদ্যমান, তাই না? আচ্ছা, সম্পৃক্ত যৌগের ভিতরে তাহলে এটাকে যদি আমরা বলি অ্যালকেন, তাহলেও কিন্তু হবে। এর সাথে তার সমগোত্র শ্রেণী থাকতে পারে, কার্যকারীমূলক যুদ্ধ, যেগুলো আমরা পরে আসছি আর কি। তাহলে অ্যালকেনের একটা সাধারণ সংকেত আমরা পাই, সবাই একটু শিখে নাও আর কি, সেটা হচ্ছে CnH2n+2। এটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত। অর্থাৎ এখানে কার্বন যে কয়টা থাকবে, হাইড্রোজেন তার দ্বিগুণের চেয়ে 2টা বেশি থাকবে। এই দেখো এক্সাম্পল দিয়েছি আমি, ইথেন। তাহলে ইথেনে আমরা হিসাব করি, ইথেনে হচ্ছে কি C2H6। তাহলে এখানে কার্বন আছে 2টো, আর হাইড্রোজেন কি হবে 3 আর 3 6টা, অর্থাৎ 2 2 × 2 4 + 2 মানে 6। অর্থাৎ কার্বন যে কটা থাকবে, হাইড্রোজেন তার দ্বিগুণের চেয়ে 2টা বেশি থাকবে। যেমন ইথেন হতে পারে, প্রোপেন, অ্যালকেন গোত্র, অর্থাৎ যাদের নামের শেষে কি থাকবে, এই AN থাকবে, AN। তাহলে অ্যালকেন চেনার সহজ উপায় হচ্ছে কি, যাদের নামের শেষে AN থাকবে। ক্লিয়ার? আমরা ডিটেল আসবো যখন নামকরণ শেখাবো, সেই সময় আমরা অ্যালকেনের ডিটেল তোমাদের শেখাবো আর কি। এরপরে আমরা আসি আনস্যাচুরেটেড। এটা মিসস্পেলিং। এনিওয়ে, এখন আমরা আসি অসম্পৃক্ত যৌগ। তাহলে অসম্পৃক্ত যৌগ কয় রকমের হবে? 2 রকমের। কি কি? তাহলে একটা হবে অ্যালকিন, আর একটা হচ্ছে কি অ্যালকাইন। অ্যালকিন আর হচ্ছে অ্যালকাইন। দেখো, তাহলে অ্যালকিন চেনার উপায় হচ্ছে কি, নামের শেষে কি থাকবে, ইএনই থাকবে, ইএনই। আর অ্যালকাইন চেনার উপায় কি, নামের শেষে ওয়াইএনই থাকবে, তাই না? তাহলে এদেরও একটা সাধারণ সংকেত থাকবে। তার আগে বলি, তাহলে অ্যালকিন কি করে চেনা যাবে? অ্যালকিনের ভিতরে কার্বন কার্বন এরকম দ্বিবন্ধন থাকবে, কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে। আর অ্যালকাইনে কি থাকবে, কার্বন কার্বন এরকম ট্রিপল বন্ড থাকবে, ত্রিবন্ধন। অর্থাৎ অ্যালকাইনে কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকবে, অ্যালকিনে কার্বন কার্বন ডাবল বন্ড বা দ্বিবন্ধন থাকবে। কেমন? এখানে জায়গা নেই, আমি একটু পরে লিখছি আর কি। তাহলে আমরা একটা অ্যালকিনের এক্সাম্পল দেখি এবার। অ্যালকিনের এক্সাম্পল কেমন হবে দেখো। তাহলে এখানে সাধারণ সংকেতটা কি হবে অ্যালকিনের, আমি আলাদা করে লিখি। তাহলে অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে কি, অ্যালকিনের সাধারণ CnH2n, অর্থাৎ কার্বন যে কটা থাকবে, হাইড্রোজেন তার দ্বিগুণ থাকবে। যেমন আমরা এখানে দেখি, যেহেতু আমরা কার্বন 2 দিয়ে আগেরটা এক্সাম্পল দিয়েছি, তাহলে এখানে যদি কার্বন 2 হয়, তাহলে তার সংকেত হবে কি C2H4। এটার নাম হবে কি ইথিন। 2টা কার্বন যেহেতু, তাহলে ইথেন থেকে ইথিন, লাস্টে কি আসবে, ইএনই আসবে। যেমন এটা যদি আমরা সংকেত হিসাবে লিখি গাঠনিক সংকেত দিয়ে, তাহলে দেখো কার্বন কার্বনের ভিতরে কিন্তু দ্বিবন্ধন এসে গেছে, তাই না? তাহলে এই একটা হাইড্রোজেন 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 হাইড্রোজেন। তাহলে এইগুলো হচ্ছে অসম্পৃক্ত কার্বনের প্রথম যে ক্লাসিফিকেশন, সেটা আমরা তোমাদের দেখালাম, সেটা হচ্ছে অ্যালকিন। এবার চলে আসি আমরা একটা অ্যালকাইনের এক্সাম্পলে আসি। দেখো, অ্যালকাইন আগে আমরা তার সাধারণ সংকেতটা বলে নিই। সাধারণ সংকেতটা কী হবে, CnH2
H2n-2, অর্থাৎ কার্বন যে কয়টা থাকবে হাইড্রোজেন তার দ্বিগুণের চেয়ে 2টা কম থাকবে। যেমন আমরা ওই 2টা দিয়ে আমরা এক্সাম্পল দিই, তার যদি n যদি 2 হয় তাহলে C2H কী হবে, 2 হবে। 2 2 4, তার থেকে 2 মাইনাস করলে কী হবে, C2H2। তাহলে এর গাঠনিক সংকেতটা আমরা একটু দেখে নিই কীরকম হতে পারে। আমরা বলে দিয়েছি এখানে কার্বন কার্বন ট্রিপল বন্ড হবে, তাই না, ত্রিবন্ধন হবে। তাহলে সংকেতটা কেমন হবে, এই কার্বন কার্বন ত্রিবন্ধন এইরকম, অর্থাৎ এই এইচ এই এইচ, তাহলে কার্বন 2টা হাইড্রোজেন 2টা। তাহলে কিন্তু আমরা অ্যালকাইনের কিন্তু একটা মোটামুটি চিত্র বা চেহারা আমরা দেখে ফেললাম। আরও ডিটেল আমরা শিখবো যখন নামকরণ শিখব। ওকে, আমরা এবার চলে আসব চাক্রিক যৌগ বা বদ্ধ শিকল যৌগের ক্লাসিফিকেশনে, তাই না। তাহলে আমরা এবার চলে আসি চাক্রিক যৌগ। আমি আলাদা করে তোমাদের লিখে দিই, যেহেতু আমার এখানে জায়গা কম। আমি এবার এখানে লিখি চাক্রিক চাক্রিক বা সাইক্লিক যৌগ। হ্যাঁ, আচ্ছা, চাক্রিক যৌগ হচ্ছে কি, বদ্ধ শিকল। অর্থাৎ আমি আগেই বলেছি, এই যে ঘড়ি যেরকম আমরা ঘড়ি পড়ি আর কি, লাস্টের দিকে সেটা কানেক্টেড নেই, তাই না। আচ্ছা, চাক্রিক যৌগটার এটাও প্রথমে আমরা বলবো 2 ধরনের বিভক্ত, 2 ভাগে বিভক্ত আর কি। হ্যাঁ, একটা হচ্ছে কার্বোসাইক্লিক, কার্বন দিয়ে যে চক্র, ইংরেজিটা হচ্ছে কার্বোসাইক্লিক। পরেরটা হচ্ছে কি হেটেরোসাইক্লিক, হেটেরোসাইক্লিক, হেটেরোসাইক্লিক। কার্বোসাইক্লিক অনেক সময় আমরা হোমোসাইক্লিকও বলতে পারি। হোমো আর হেটেরো সবাই জানো। হোমো মানে সেম বা একই ধরনের, আর হেটেরো মানে হচ্ছে কি তার ভিতরে অন্যান্য মৌল আসবে, অর্থাৎ কার্বন কার্বনের যে চাক্রিক যৌগ তার ভিতরে অন্য কোনো মৌল চলে আসবে, সেটাকে আমরা বলবো হেটেরোসাইক্লিক। আর যখন শুধুমাত্র কার্বন এবং কার্বন দিয়ে আমরা যখন সাইকেল দিব তখন সেটা বলবো হচ্ছে আমরা কার্বোসাইক্লিক। একটা মজার জিনিস দেখো, এর কয়েকটা এক্সাম্পল তোমাদের দিই আর কি। একটা হচ্ছে এরকম, একটা হচ্ছে এরকম, একটা হচ্ছে এরকম, এরকম। এরা সবাই কিন্তু কার্বোসাইক্লিক যৌগ, দেখছো। এখন আচ্ছা, একটা জিনিস বলি আর কি, তোমাদেরকে আমরা প্রায় জিজ্ঞেস করি আর কি, আমি যখন পড়াই তোমাদেরকে বলি, বলো তো এইগুলা কি, তখন তোমরা উত্তর দাও কি। যদি তুমি ফিজিক্সের চিন্তা করো তাহলে বলবো এটা হচ্ছে কি, বলো তো দেখি, এটা নিকোলসন প্রিজম, তাই না। যদি ফিজিক্সে যদি বড় তাহলে এটাকে বলবে হচ্ছে কি আয়তাকার কাচফলক। আর যে ম্যাথমেটিক্সের চিন্তা করবা সে বলবা স্যার এটা হলো ত্রিভুজ, এটা চতুর্ভুজ, এটা হচ্ছে পঞ্চভুজ, এটা হলো ষষ্ঠভুজ বা ষড়ভুজ। কিন্তু যখন কেমিস্ট্রিতে আসবো তখন কি বলবো, এগুলো বললে হবে, হবে না। তখন আমরা কি বলবো দেখো, তাহলে এই যৌগটা আসলে কি, এই যে এক একটা ভাঁজ, এক একটা ভাঁজ মানে কিন্তু এক একটা CH2, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এটা একটা CH2, এটা একটা CH2, এটা একটা CH2। তাহলে এই যৌগটার কিন্তু আসল চিত্রটা হচ্ছে এরকম। তাহলে এর নাম কি হবে, দেখো এখানে কার্বন আছে কয়টা, 3টা। এটাও কিন্তু একক বন্ধনযুক্ত, এটাও কিন্তু সম্পৃক্ত যৌগ, ঠিক আছে। তাহলে এটার নাম হচ্ছে কি, প্রোপেন হওয়া উচিত ছিল। তো যেহেতু এটা চাক্রিক যৌগ তাহলে এর নাম কিন্তু কার্বনের 3টার জন্য প্রোপেন নিয়ে আসবে, কি আসবে, এটার নাম সাইক্লোপ্রোপেন। দেখো আমরা সাইক্লিক যৌগ স্টাডি করছি না, নামের শেষে, নামের আগে কি আসবে, সাইক্লো আসবে, চাক্রিক, অর্থাৎ চাক্রিক প্রোপেন। এটার নাম হবে কি, চাক্রিক প্রোপেন। এটা একটা কি যৌগ, কার্বোসাইক্লিক যৌগ। কেন কার্বোসাইক্লিক, যেহেতু এর ভিতরে আর কোনো অ্যাটম নাই, অন্য কোনো অ্যাটম নেই। এটার নাম তাহলে কি হওয়া উচিত, এটার নাম কি হওয়া উচিত, এটার নাম হবে সাইক্লো বিউটেন। এটার নাম কি হবে, সাইক্লো পেন্টেন। এটার নাম কি হবে, সাইক্লো হেক্সেন। অনেকে আবার এটা কিন্তু কনফিউজ করে ফেলো, তখন অনেকে আবার এটাকে সাইক্লোহেক্সেন না বলে অনেকেই বেনজিন বলে নাও, এটা কিন্তু ঠিক না। বেনজিন হলে কিন্তু এখানে আরও 3টা বন্ড থাকবে, অর্থাৎ এটা হলো C6H12, আর এটা হচ্ছে কি C6H6।
বেনজিন কিন্তু অসম্পৃক্ত যৌগ, আমরা কিন্তু এখন বলছি সবগুলো কার্বোসাইক্লিক সম্পৃক্ত যৌগ। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের কার্বোসাইক্লিক যৌগের এক্সাম্পল। ওকে, এখন দেখো কার্বোসাইক্লিকের ভিতরে আবার দুই রকম পাবো। এটাকে আমরা দুই রকম পাবো। একটা হচ্ছে অ্যালিসাইক্লিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক। অ্যালিসাইক্লিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক, যেটা আমরা আগেই পেলাম একটু আগে প্রথম দিকে যে ক্লাসিফিকেশনটা আমরা বলছিলাম অ্যারোমেটিক, দেখো এখানে চলে আসছে। তাহলে অ্যালিসাইক্লিক আর অ্যারোমেটিক কি? অ্যালিসাইক্লিক মূলত যে এক্সাম্পলগুলো আমি আগে দিয়েছিলাম ওইগুলো অ্যালিসাইক্লিক, আর অ্যারোমেটিক মানে ওই চক্রিক যৌগ যদি সেখানে কি থাকে, এটা বেনজিন চক্র থাকে, বেনজিন চক্র বা যাদের ভিতরে অ্যারোমেটিকের গুণাগুণ থাকবে। আমরা পরে আসবো আর কি। অ্যারোমেটিক যৌগের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কি, সুগন্ধযুক্ত যৌগ হতে হবে এবং হাকেল রুল মেনে চলবে। হাকেল রুলটা আমি তোমাদের শেখাবো, হাকেলের নিয়ম, অর্থাৎ যার ভিতরে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকে এবং সেখানে এনের মান কী হবে, এনের মান একটা পূর্ণ সংখ্যা হবে। যেগুলো পূর্ণ সংখ্যা তারা হবে অ্যারোমেটিক যৌগ, যেগুলো এনের মান পূর্ণ সংখ্যা না তারা কিন্তু অ্যারোমেটিক না, সেটা আমরা পরে আসবো। আমরা একটা এক্সাম্পল দিয়ে দিই আর কি। তাহলে অ্যারোমেটিক কোনগুলো হতে পারে? বেনজিন হতে পারে, তারপরে তোমরা সবাই জানো এখানে CH3 থাকলে নাম হয় টলুইন, নাইট্রোবেনজিন, ক্লোরোবেনজিন ইত্যাদি ইত্যাদি। ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের কার্বোসাইক্লিক যৌগের ক্লাসিফিকেশন। এবার চলে আসবো আমরা হেটেরোসাইক্লিক। তাহলে হেটেরোসাইক্লিক কয় ধরনের? এটাও কিন্তু দুই ধরনের। একটা হচ্ছে হেটেরো অ্যালিসাইক্লিক, আর একটা হচ্ছে হেটেরো অ্যারোমেটিক। হেটেরো অ্যালিসাইক্লিক একটা হেটেরো, খুব মজার এটা, দেখো জাস্ট এটা একটু খেয়াল করলে হবে। হেটেরো অ্যালিসাইক্লিক মানে কি, যে অ্যালিসাইক্লিক যৌগ তার ভিতরে একটা হেটেরো অ্যাটম থাকবে, তাই না? যেমন দেখো হেটেরো অ্যালিসাইক্লিক মানে কোনটা হবে? এই যে আমি তোমাদের প্রথম দিকে এক্সাম্পল দিয়েছিলাম CH2O, ইথিলিন অক্সাইড, এটা কিন্তু চাকরিক যৌগ, বাট এটা কোন টাইপের হবে? হেটেরো অ্যালিসাইক্লিক। এটা অ্যালিসাইক্লিক, এর ভিতরে একটা হেটেরো অ্যাটম আছে, অক্সিজেন রয়েছে, ঠিক আছে। আর হেটেরো অ্যারোমেটিক কোনটা হবে? দেখো তোমরা সবাই জানো এইরকম যে যৌগ আমরা পড়ি, এটার নাম হচ্ছে পিরিডিন বলি আমরা, পিরিডিন। দেখছো কার্বন চক্রে কি চলে এসেছে, একটা অন্য অ্যাটম নাইট্রোজেন চলে এসেছে। এবং আরও আছে, থায়োফিন আছে, তারপরে আমাদের ফিউরান আছে, পাইরুল আছে, এগুলো আমি তোমাদেরকে পরে শেখাবো যখন আমরা নামকরণ শিখব। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি জৈব যৌগের ক্লাসিফিকেশন, যেটা আমি তোমাদেরকে একটা কমপ্লিট ক্লাসিফিকেশান দিয়ে দিয়েছি। তোমরা এটাই মনে রাখবা, ঠিক আছে? তো আমরা এবার চলে আসি, শ্রেণীবিভাগ আমাদের হয়ে গেল। এবার দেখো জৈব যৌগের নামকরণ শিখতে হবে আমাদের, তাই না? তা নামকরণ শিখতে গেলে তার আগে আমাদের আরও কিছু জিনিস জানতে হবে। সেটা যেমন কার্যকারীমূলক কী, কার্যকারীমূলক, তাই না? ফাংশনাল গ্রুপ, যার বাংলা হচ্ছে কি কার্যকারীমূলক। অনেক বইতে লেখা থাকে ক্রিয়াদর্শী বা কার্যকারীমূলক, ইংরেজি হচ্ছে ফাংশনাল গ্রুপ। আচ্ছা, ফাংশনাল গ্রুপ হচ্ছে কি, এটা কয়েকটা মৌল মিলিয়ে একটা মূলক তৈরি করবে, যে মূলক একটা যৌগের নির্দিষ্ট একটা ক্যারেক্টার নাম দিবে আর কি। যেমন অ্যালকোহল একটা গ্রুপ, অ্যালডিহাইড একটা গ্রুপ, কিটোন একটা গ্রুপ, কার্বক্সিলিক অ্যাসিড একটা গ্রুপ। এই যে নামগুলো বললাম, অ্যালকোহল, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালডিহাইড, কিটোন, এরা সবাই হচ্ছে কি কার্যকারীমূলক। অর্থাৎ ওই যৌগগুলোর একটা নির্দিষ্ট কার্যকারীমূলক থাকবে। তোমরা সবাই জানো সমগুত্ত শ্রেণীর একটা জিনিস তোমার ধারণা আছে কিনা আর কি। অর্থাৎ সমগুত্ত শ্রেণী সম্পর্কে তোমরা অনেক এসএসসিতে পড়তে পারো আর কি। সমগুত্ত শ্রেণী হচ্ছে কি, পাশাপাশি দুইটা যৌগের ভিতরে CH2 মিথিলিন এই মূলকের পার্থক্য থাকবে। CH2 আমি একটু দেখিয়ে দিই, যেমন দেখো CH3, CH2, CH3। আবার আমি যদি এরকম লিখি তাহলে এটা হচ্ছে
আচ্ছা, আমি যেহেতু পাশাপাশি পরেরটা লিখি সেটা সুবিধা হবে আরও। খেয়াল করো, তোমরা সবাই জানো এই যৌগের নাম হচ্ছে কি? প্রোপেন। আর এটার নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে বিউটেন। এটা কীভাবে আসে তা তোমাদের আমি শেখাবো। তাহলে এখানে দেখো, এই যৌগের সাথে এই যৌগ, এখানে কার্বন 3টা, এখানে কার্বন 4টা। তাহলে এই যৌগের মাঝখানে কি আছে? একটা CH2 বেশি আছে এটাতে। তাহলে এটা এজন্যই বলা হয় সমগোত্র শ্রেণীর যৌগের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কি, পাশাপাশি দুইটা যৌগের মধ্যে CH2 বা মিথিলিন মূলকের পার্থক্য থাকবে। আর একটা বৈশিষ্ট্য বলি, যেমন এই ধরনের যৌগগুলোর একটা নির্দিষ্ট প্রস্তুত প্রণালী থাকবে, প্রিপারেশান বলে যেটা আমরা, অর্থাৎ তাদেরকে একই উপায় তৈরি করা যাবে, তাই না? এবং সবার গাঠনিক সংকেতও কিন্তু অনেকটা একই রকম হবে, হ্যাঁ, এবং সবার ভিতরে একটা কার্যকারীমূলক কমন থাকবে। যেমন অ্যালকোহল, দেখো অ্যালকোহল CH3OH, এটা একটা অ্যালকোহল। আমি আসছি তোমাদের সবই নামকরণের সময় তোমাদের শেখানো হবে। এটা মিথানল, এটা হচ্ছে কি ইথানল, তাই না? এই দুইটা হচ্ছে কি অ্যালকোহল শ্রেণী। শ্রেণী মানে গোত্র, আমরা যেমন গোত্র, আমাদের অনেকের যে বংশ আছে, যেমন আমি কাজী বংশ, তাই না? অনেকে সর্দার, অনেকে বিশ্বাস, অনেকে মণ্ডল। তাহলে এরা হচ্ছে এরকম অ্যালকোহল, ওদের হচ্ছে হলো জেনারেল নাম আর কি, অর্থাৎ সমগোত্র, যেটা অ্যালকোহল গোত্রের লোক আর কি, রাইট? তাহলে এখন দেখো, এই দুইটা মূলকের মধ্যেও কিন্তু CH2 বা মিথিলিন মূলকের পার্থক্য থাকবে। তাহলে এই হলো সমগোত্র শ্রেণী। তাহলে এই সমগোত্র শ্রেণীর যৌগগুলাও চিনতে গেলে আমাদের কী লাগবে? কার্যকারী মূলক লাগবে। ওকে, তাহলে আমরা আমাদের এই দ্বিতীয় অধ্যায়ে জৈব রসায়নে যতগুলো কার্যকারী মূলকের ব্যবহার করা হয়েছে, সবগুলা কার্যকারী মূলক আমি তোমাদেরকে এখন দেখিয়ে দেবো একের পর এক। তোমাদের কাজ হচ্ছে, আমি একটা চার্ট দেব, এই চার্টটাকে বা টেবিলকে বলা হয় প্রাধান্য টেবিল। কি বলা হয় সেটাকে? প্রাধান্য টেবিল। প্রাধান্য টেবিল বা সারণী, প্রায়োরিটি টেবিল। অর্থাৎ এই টেবিলটা শেখার উদ্দেশ্য হচ্ছে কি, এই টেবিলে উপর থেকে নিচে পর্যন্ত আমি যতগুলা যৌগমূলক লিখব, সবার উপরে যে থাকবে সেটি হচ্ছে সবচেয়ে শক্তিশালী। অর্থাৎ যখন একটা যৌগের ভিতরে একাধিক প্রতিস্থাপক থাকে, অর্থাৎ এরকম কার্যকারীমূলক থাকে, সেই ক্ষেত্রে ওই যৌগের নাম কোনটা অনুযায়ী হবে সেটার জন্য আমরা এই টেবিলটা স্টাডি করব। অর্থাৎ উপরে যে অবস্থান করবে, যেমন তোমরা ইলেকট্রোকেমিক্যাল সিরিজ পড়েছো বা তড়িৎ রাসায়নিক সক্রিয়তা সিরিজ, সেখানে আমরা কি দেখেছি? সবার উপরে যে অবস্থান করে সে কিন্তু সবচেয়ে সক্রিয় মৌল, সবাই জানো আর কি। যেমন লিথিয়াম তোমরা সবাই আছে সিরিয়াল পড়েছো আর কি, এটাও তোমাদের আছে, চতুর্থ অধ্যায় আছে আর কি তড়িৎ রসায়নের ভিতরে। তো যাই হোক, এই টেবিলটা পড়তে গেলে এটাকে আমি তোমাদের একটা ছকে লিখে দেবো, তোমরা এই ছকটা সবাই বাসায় পড়ে ফেলবা, হ্যাঁ? ছকটাই হচ্ছে, দেখো এরকম, আমি আঁকার চেষ্টা করি, তোমরা আমার সাথে সাথে সবাই লেখো, যারা খাতা কলম নিয়ে আছো লেখো, হ্যাঁ? যেমন এটা হচ্ছে একটু ছোট ছোট হয়ে যাচ্ছে লেখা আর কি, জায়গা কম তাই। কার্যকারী মূলকের নাম দেখা যায়, কার্যকারী মূলকের নাম এখানে হচ্ছে কার্যকারী মূলকের সংকেত, আর এটা হচ্ছে কার্যকারী মূলকের গাঠনিক সংকেত। কার্যকারী মূলকের গাঠনিক সংকেত। দেখো, প্রথমে আমরা চলে আসব কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড, তাই না? তাহলে এর সংকেত কি এটা তোমাদের জানতে হবে। কার্বক্সিলিক অ্যাসিডের সংকেত হচ্ছে বন্ড COOH। ওকে, তাহলে এই গাঠনিক সংকেতটা আমরা লেখার চেষ্টা করি। আচ্ছা দেখো, এটা হচ্ছে বন্ড বলি আমরা, এটাকে বন্ড, অর্থাৎ এই বন্ডের সাহায্যে আমরা কী করে আর একটা মূলকের সাথে এটা মিলে যৌগ সৃষ্টি করি। এর সংকেতটা কেমন হবে দেখো, তাহলে এই কার্বনের এই একটা হাত, কার্বনের হাত কয়টা? 4টা। একটা কার্বনের সর্বোচ্চ হাত হচ্ছে 4টা। তাহলে কীরকম হবে এটা দেখো, এই তাহলে এটা হচ্ছে কি কার্বক্সিলিক অ্যাসিডের
কার্যকারী মূলকের গাঠনিক সংকেত। খেয়াল করো, তাহলে এখানে কার্বনের হাত কয়টা আমরা দেখি, 1 2 3 4। এই অক্সিজেনের হাত কয়টা, 1 2। এই হাইড্রোজেনের হাত কয়টা, 1টা। এই সবগুলো হাত কিন্তু এখানে ফুলফিল হয়ে গেছে। আর এই হাতটা ফাঁকা রয়েছে কেন? এই হাতের সাহায্যেই সে আর একটা মূলকের সাথে যুক্ত হয়ে কিন্তু যৌগ গঠন করবে। ওকে, তাহলে এই হচ্ছে কার্যকারী মূলক একটা গেল কার্বক্সিলিক অ্যাসিড। এবার আমরা আসি এস্টার। এস্টারের সাধারণ সংকেত কি হবে, COOR। ওকে, তো এটাও অনেকটা এরকমই আর কি। দেখো, AOR। এটা হচ্ছে এস্টার। তারপরে কোনটা আসবে, অ্যাসিড হ্যালাইড। এই যে নামের আগে অ্যাসিড আছে না, এটা নিয়ে আবার একটা মজার জিনিস আছে। সেটি হচ্ছে কি, যাদের নামে আগে অ্যাসিড থাকে তারা হচ্ছে সব অ্যাসিডের জাতক। যেমন অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড, এগুলো সবগুলো হচ্ছে কি অ্যাসিডের জাতক, ডেরিভেটিভস, অ্যাসিড ডেরিভেটিভস। দেখো, তাহলে অ্যাসিড হ্যালাইডের সংকেত কি, COX। খেয়াল করো, অ্যাসিড হ্যালাইড, যেহেতু হ্যালাইড মানে এক্স, আমরা এক্স দিয়ে প্রকাশ করি, তো সংকেত কী হবে, COX। দেখো, কার্বনের হাত 4টে, অক্সিজেন 2টো, এর একটা হয়ে গেল অ্যাসিড হ্যালাইড। তারপরে আমরা কি আসবো, অ্যাসিড অ্যামাইড। সবাই লিখে নিতে পারো, অ্যাসিড অ্যামাইড। এটা সংকেত কী হবে, কার্যকারী মূলকের CONH2, অ্যাসিড অ্যামাইড CONH2। এইটার গাঠনিক সংকেত আমরা লিখতে পারি এইভাবে। এই দেখো, কার্বনের 2টো আর 4টায়, অক্সিজেন 2টো, নাইট্রোজেন 1 2 3, হাইড্রোজেন। এটা হচ্ছে অ্যাসিড অ্যামাইড। তারপরে আমরা কি আসব, নাইট্রাইল। এর আর একটা নাম আছে যেটাকে আমরা বলি সায়ানো। আমি তোমাদের ফার্স্ট ইয়ারে শিখিয়েছি, অর্থাৎ কেমিক্যাল বন্ডিংয়ে, এখানে বলেছিলাম লিগ্যান্ড। সায়ানাইড হচ্ছে একটা লিগ্যান্ড, যেটা ঋণাত্মক লিগ্যান্ড, তাদের নামের শেষে ওকার যুক্ত হয়। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে নাইট্রাইল বা সায়ানো। তাহলে কি হবে, এটা সংকেত কি হবে, বন্ড CN। ওকে, দেখা যায় বন্ড কি হবে, CN। তাহলে কি হবে, এটার সাধারণ সংকেত এইরকম হবে, CN। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের কয়েকটা হয়ে গেল। আমার নিচে আর জায়গা নেই, আমি আবার উপর থেকে লেখা শুরু করি। হ্যাঁ, আবার উপর থেকে লেখা শুরু করি, তোমরা সিরিয়ালি লিখবা উপর নিচে ঘুরে ঘুরে, এরপরে কন্টিনিউয়েশন হবে আর কি। ওকে, আচ্ছা, দেখো, তাই নাইট্রাইল বা সায়ানো। এরপরে কি আসবে, এরপরে আসবে অ্যালডিহাইড মূলক, অ্যালডিহাইড। এগুলো প্রত্যেকের জন্য আবার নাম আসবে অন্যরকম, সেটা আমি তোমাদের নামকরণের সময় শেখাবো। যেমন অ্যালডিহাইডের কার্যকারী মূলকের সংকেত হচ্ছে বন্ড CHO। তাহলে এটা সংকেত কেমন হবে, AH, C+O, ওর উপরে এখানে দ্বিবন্ধন, অর্থাৎ 4টা হাত ফুল পেল, 2টা ওর একটা। এরপরে আসবে হচ্ছে কি কিটোন মূলক, কিটোন হচ্ছে কেমন, CO, এরকম কিটোন, অর্থাৎ অর্থাৎ একটা জিনিস খেয়াল করো, কিটোনের 2 পাশে 2টা বন্ড ফাঁকা থাকবে, তার মানে ওর 2 পাশে কিন্তু মূলক যুক্ত হবে। তো কিটোন চেনার উপায় হচ্ছে কি, ওর 2 পাশে কিন্তু কার্বনযুক্ত অ্যালকাইল গ্রুপ যুক্ত হবে। আমরা তোমাদের দেখাবো এগুলো, রাইট। এখন আরেকটা জিনিস বলে রাখি, এই অ্যালডিহাইড আর কিটোন, এদেরকে কিন্তু একত্রে কার্বনিল মূলক বলে। কার্বনিল, কারণ দেখো এখানে 2টাই কিন্তু একই, H বাদ দিলে O, CO। এই CO মূলকটাই মূলত হচ্ছে কি কার্বনিল মূলক। ওকে, এইবার চলে আসি আমরা, কিটোনের পরে হচ্ছে অ্যালকোহল।
অ্যালকোহল গ্রুপ। এর আর একটা নাম আছে, তোমরা জানো সবাই, হাইড্রক্সিল। অ্যালকোহল বা হাইড্রক্সিল বলে, তার আবার দুই জায়গায় দুই রকম কেন নাম সেটা তোমাদের শেখানো হবে, একটু বলেই রাখি আর কি। যখন যৌগের ভিতরে OH নিজেই সবচেয়ে শক্তিশালী তখন সে হবে অ্যালকোহল। আর যখন অ্যালকোহলের চেয়েও OH থেকেও আরও যদি কেউ শক্তিশালী মূলক গ্রুপে থাকে, অর্থাৎ যৌগের ভিতরে থাকে, তখন তখন আমরা কি বলবো, হাইড্রক্সিল বলবো। অর্থাৎ OHকে আমরা দুইভাবে নামকরণ করি, রাইট। তবে আমরা সাধারণত এখানে অ্যালকোহল বলে সেটাকে ট্রিট করব, AOH, ঠিক আছে, OH। এবার আমরা আসি অ্যালকোহলের পরে অ্যামিন, এরপরে আসে অ্যামিন। তাহলে অ্যামিনের জন্য নাম হবে কি, অ্যামিনোমূলক। অ্যামিনোমূলক, তার সংকেত কী হবে, বন্ড NH2। তাহলে এখানে এটা যদি আমরা গাঠনিক সংকেত লিখি তাহলে এরকম লিখতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যামিনোমূলক। তারপরে আমরা কি লিখব, অ্যামিনোর পরে আমরা লিখব হচ্ছে অ্যালকিন। অ্যালকিন, যেটা আমরা একটু আগে তোমাদের দেখিয়েছি, অর্থাৎ হাইড্রোকার্বন যেটার ভিতরে অসম্পৃক্ত এবং যার ভিতরে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, তারাই হচ্ছে কি হবে, অ্যালকিন হবে। তাহলে অ্যালকিনের সংকেতটা কেমন হয় তোমরা সবাই জানো, এটা একই রকম, এখানেও যা এখানেও তাই হবে, অ্যালকিন। গাঠনিক সংকেতও একই রকমই হবে আর কি। অর্থাৎ আবারও লিখে দিই, এই আমার জায়গা শেষ, আমি আবার উপর থেকে লিখছি, তোমরা সিরিয়ালে লিখবা। এরপরে হচ্ছে অ্যালকাইন। এরপরে হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইনে কি থাকবে, এরকম কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকবে। তারপরে আসে অ্যালকেন। এখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, ঠিক আছে। এইবার এরপরে আসবে ইথার। ইথার মূলকটা আমরা এইরকম দেখি, আবার কোনো কোনো বইতে এটা এইরকমও পাওয়া যায়, একই কথা, কোনো পার্থক্য নেই। অর্থাৎ এই যে ইথারের ও যেটা আর কি, এর দুই পাশে কিটোন যেরকম দুই পাশে দুইটা বন্ড ফাঁকা ছিল, মনে রাখবে সবাই, ইথারেরও কিন্তু এরকম দুই পাশে দুইটা বন্ড ফাঁকা থাকবে। হ্যাঁ, তাহলে এটাও কী হবে, সংকেত এরকম হবে, ইথারের পরে কি আসবে, হ্যালাইড। ইথারের পরে আসবে হ্যালাইড মূলকটা তোমরা সবাই জানো, বন্ড X। এখানে তোমরা লেখো ফ্লোরিন, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, এরকম। তারপরে নাইট্রো, তারপরে আসবে কি মূলক, নাইট্রো, বন্ড NO2, নাইট্রো মূলক, ঠিক আছে। নাইট্রো মূলকটা আমরা এরকম লিখি, তোমরা জানো এখানে একটা সন্নিবেশ সংযোজী বন্ধন থাকবে। এবার আমরা লাস্ট যেটা আসবো সেটি হচ্ছে অ্যালকাইল। অ্যালকাইলকে সাধারণত আমরা বন্ড R দিয়ে প্রকাশ করি, সবাই জানো, যেমন C2, আমি কিন্তু একটা এক্সাম্পল দিচ্ছি, আসলে C2H5, এটার নাম হচ্ছে ইথাইল। হ্যাঁ, তারপরে C3H7, এটা হচ্ছে প্রোপাইল, ইত্যাদি। এই হচ্ছে মোটামুটি আমাদের প্রাধান্য টেবিল বা প্রায়োরিটি টেবিল। তোমরা এই টেবিলটা সবাই বাসায় বসে প্র্যাকটিস করবা, মনে রাখতে হবে। অর্থাৎ আমি পরের দিন তোমাদের জৈব যৌগের নামকরণ শেখানো শুরু করব, সেটা পড়াতে গেলে কিন্তু এই টেবিলটা তোমাকে অবশ্যই আগের থেকে জানতে হবে, তাই না? আচ্ছা, এখানে দেখো আরেকটা জিনিস তোমাদের একটু বলে রাখি আর কি, এই যে তোমাদেরকে লেখা শেষ সবার মোটামুটি,
সবারই কি ছক লেখা শেষ? আচ্ছা, এইবার একটু ওয়েট করবো। আচ্ছা, এরপরে দেখো এই অ্যালকাইলটা কিভাবে আসলো সেটা আমি তোমাদের একটু দেখিয়ে দিই। অ্যালকাইল গ্রুপটা কিভাবে এসেছে, আমরা কীভাবে পাই, এটা একটা কমন টেকনিক তোমাদের আমি শিখিয়ে রাখি। অ্যালকেন, দেখো অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায় তাহলে যে মূলক আসবে সেই মূলকের নাম হবে অ্যালকাইল, সেই মূলকের নাম হবে অ্যালকাইল। একটা এক্সাম্পল দিই আমরা, অর্থাৎ এই এন কি হয়ে যাবে, ওয়াইল হয়ে যাবে। দেখো CH4, এটার নাম হচ্ছে কি, এটার নাম হচ্ছে মিথেন। দেখছো অ্যালকেন, লাস্টে কি আছে, এন আছে, এন, মিথেন। যদি এইখান থেকে একটা হাইড্রোজেন চলে যায় তাহলে আমাদের এখানে থাকবে কি, একটা কম হয়ে গেলে CH3 থাকবে। তাহলে যেহেতু একটা হাইড্রোজেন চলে গেছে, তাহলে ওই চলে যাওয়া জায়গাটাকে আমরা কী হিসাবে লিখবো, এরকম একটা বন্ড দিয়ে লিখব। এই বন্ডটার কারণেই সে কিন্তু কি হয়ে গেল, মূলক হয়ে গেল, কার্যকরী মূলক হয়ে গেল। এবং এটার জন্য কিন্তু আমাদের দেখো কীভাবে, দেখো এই যে দুইটা মিথাইল যদি আমি এখন দুই পাশে অ্যাড করে দিই তাহলেই তো আমার যোগ হয়ে যাবে অ্যালকেন, তাই না? আচ্ছা, এখন দেখো আরেকটা এক্সাম্পল দেওয়া যায়, সেটা হচ্ছে C2H6, বা এইভাবে তুমি লিখতে পারো C3H3। যদি এখান থেকে আমরা একটা হাইড্রোজেনকে সরিয়ে নিই তাহলে আমরা যে মূলক পাবো তার সংকেত কিন্তু এরকম। এটা সামনে দেওয়া পিছনে দেওয়া কোনো সমস্যা না, দিলেই হবে C2H5। আর যদি কেউ এটা বন্ড দিয়ে লিখতে চাও তাহলে কিভাবে লিখবা, CH3CH2 বন্ড। তাহলে এটার নাম হবে কি, দেখো মিথেন থেকে এটার নাম কি হয়ে গেল, মিথাইল। দেখেছো, মিথাইল, অ্যালকাইল, অ্যালকাইল। ঠিক ইথেন থেকে এর নাম এখন তাহলে কি হবে, ইথেনটার নাম কি হবে, ইথাইল, ইথাইল। তাহলে মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল, তাই না? এই সবগুলাই হচ্ছে কি, অ্যালকাইল গ্রুপ। এটা একটা গ্রুপ, এটা মাথায় রাখবে সবাই। আর একটা জিনিস বলে দিই, সেটি হচ্ছে এবং অ্যালকিন, অ্যালকিন, দেখো ইন, দ্বিবন্ধন, দ্বিবন্ধন। যদি অ্যালকিন থেকে একটা হাইড্রোজেন চলে যায় তাহলে এই মূলকটার নাম হবে হচ্ছে ভিনাইল। এটা একটু আবার নাম একটু অন্যরকম আর কি, ভিনাইল মূলক। এটা সবাই অ্যালকিন মানে বিশেষ করে ইথিলিন, ভুল হলো, এটা হচ্ছে ইথিলিন, অ্যালকিন, ইথিলিন। এই মূলকটা আমাদের প্রায় জায়গাতে আসবে, ইথিলিন, ইথিলিন বা ভিনাইল। এটা এটা এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেলে তার নাম কি হবে, ভিনাইল হবে। আচ্ছা, এটা আমরা পরবর্তীতে আসবো বিভিন্ন যৌগের লেখার সময়, প্রিপারেশন অনেক সময় চলে আসবে। তাহলে এটা হবে কি CH2, এরকম, এটার নাম হবে ভিনাইল মূলক। যেমন যদি আমরা এখানে Cl লাগাই দিই তাহলে এর নাম কি হয়ে যাবে, দেখো ভিনাইল ক্লোরাইড। তোমরা সবাই জানো এটা একটা খুব উৎকৃষ্ট মানের র মেটেরিয়াল, অর্থাৎ কাঁচামাল। কোনটা তৈরির, PVC পাইপ, আমরা সবাই জানি PVC, পলিভিনাইল ক্লোরাইড। আমরা যে বিক্রিয়ার প্রকারভেদ যখন দেখব, বিক্রিয়া কয় রকমের হয় এটা আমরা জানবো, সবাই তোমরা জানবা। যেমন দ্রুত বিক্রিয়া, তারপরে কি অপসারণ বিক্রিয়া, তারপরে তোমরা শিখবা হচ্ছে যে এটা একটা অপসারণ বিক্রিয়া, তারপরে দ্রুত বিক্রিয়া, অপসারণ বিক্রিয়া, তারপর তোমরা শিখবা হলো প্রতিস্থাপন বিক্রিয়া, সাবস্টিটিউশন যেটা আমরা বলি, এলিমিনেশন, অপসারণ, সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন। আর একটায় চলে আসবো হচ্ছে আমরা পলিমারকরণ, পলিমারাইজেশন। আর একটা আছে আইসোমারাইজেশন, বা আমরা এটাকে বলি অ্যাটমিক রিঅ্যারেঞ্জমেন্ট, বাংলা হচ্ছে সমানুকরণ বা পারমাণবিক পুনর্বিন্যাস প্রক্রিয়া।
দেখো পলিভিনাইল ক্লোরাইড, যেটা দিয়ে আমাদের এখন যে যত আমরা প্লাস্টিকের দ্রব্যাদি বাসায় ব্যবহার করতেছি আর কি, পাইপ টাইপ যা যা আছে সবগুলাই কিন্তু আমরা বলি হচ্ছে কি পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড। এই পলিভিনাইল ক্লোরাইড তৈরি কিন্তু একটা কাঁচামাল, বা যেটাকে আমরা বলি স্টার্টিং ম্যাটেরিয়াল বলি আমরা, র ম্যাটেরিয়াল, তাই না? সেটার নাম হচ্ছে কি এরকম ভিনাইল ক্লোরাইড। তাহলে এই ভিনাইলটা কোথা থেকে আসছে? মেনলি ইথিলিন থেকে। অর্থাৎ ইথিলিন থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায় তাহলে যে মূলক পাওয়া যাবে সেই মূলকের নামই হবে কি ভিনাইল। তারপর এখানে ওইচ দিলে অ্যালকোহল হবে, সেটা আমরা নামকরণ লেখার সময় তোমাদের শেখানো হবে। তাহলে এই হচ্ছে আমাদের নামকরণ শেখার জন্য প্রাথমিক কিছু জিনিস যা তোমাদের জানা দরকার, আমি তোমাদের এখন শিখিয়ে দিলাম। আমরা নামকরণ সম্পর্কে একটু আলোচনা করে শেষ করি আর কি। জৈব যৌগের নামকরণ কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তুমি অর্গানিক কেমিস্ট্রি যতদিন পড়বা এই নামকরণ কিন্তু তোমার সব সময় কাজে লাগবে। কারণ তুমি যদি জৈব যৌগের নামকরণ ঠিকমতো না পারো তাহলে কিন্তু যৌগ চিনতে পারবে না। তুমি যখন প্রিপারেশনে যাবা, যখন বিক্রিয়াতে যাবা, যখন মেকানিজমে যাবা, তখন কিন্তু তুমি এই যৌগগুলো যদি ঠিকমতো না চেনো তাহলে কিন্তু তুমি এগুলো ঠিকমতো আনসার দিতে পারবে না। এই জন্য তোমাকে কী করতে হবে? জৈব যৌগের নামকরণ সঠিকভাবে শিখতে হবে। এই নামকরণ নিয়ে আমরা তোমাদের পরবর্তী ক্লাস আলোচনা করব। তার আগে একটু ধারণা দিয়ে দিই আর কি। জৈব যৌগের নামকরণটা তিনভাবে করা যায়, তিনভাবে। তার একটা হচ্ছে, একটু লিখে দিই আর কি, একটা হচ্ছে অর্থাৎ জৈব যৌগের নামকরণ, জৈব যৌগের নোমেনক্লেচার বলি আমরা, ইংরেজিতে নোমেনক্লেচার বলি। জৈব যৌগের নামকরণ মূলত তিন ধরনের হয় আর কি। একটাকে বলে ট্রিভিয়াল সিস্টেম, ট্রিভিয়াল সিস্টেম, বা এটাকে অনেক সময় আমরা প্রচলিত মতবাদ বলি, প্রচলিত সিস্টেম যেটা আর কি। আর একটা হচ্ছে উদ্ভূত সিস্টেম বা উদ্ভূত পদ্ধতি, যেটাকে আমরা বলি হচ্ছে ড্রাইভড ট্রিভিয়াল সিস্টেম, ড্রাইভ সিস্টেম। আর একটা হচ্ছে কি, এইটা তোমরা সবাই জানো, আইইউপ্যাক, মানে আইটা আমরা সাধারণত উচ্চারণ করি ইউপ্যাক। এটার ইলাবোরেশনটা তোমরা একটু জেনে নিতে পারো সবাই। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এটা একটা আন্তর্জাতিক সংস্থা। এটার সদর দপ্তর হচ্ছে, সবাই জানো, সুইজারল্যান্ডের জেনেভা শহরে। এই শহরটা খুব বিখ্যাত কারণ অনেক আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর কিন্তু এই শহরে আছে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এটা হচ্ছে 1892 সালে, খেয়াল করো সবাই, এই জেনেভাতে বিশ্বের বিজ্ঞানীরা সবাই বসে একটা সিদ্ধান্ত নিল, বা তারা একটা সিদ্ধান্তে আসলেন যে জৈব যৌগগুলোকে আসলে কীভাবে মডার্ন সিস্টেমে নামকরণ করা যায়। এই জন্যই ওইটার নাম দেওয়া হয়েছে কি ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, অর্থাৎ ইউপ্যাক নাম। এই নামকরণটাই কিন্তু আমরা মেনলি শিখব। আর এই যে দুটো নাম আছে, এই নামকরণটা হচ্ছে অর্ডিনারি। এটা আমি তোমাদের পরের দিন সবগুলা এক্সাম্পল দিয়ে শেখাবো। আজকে অনেক জিনিস একসাথে বলে ফেলেছি, আজকে এ পর্যন্তই থাকবে। তা সবাই আমি যতটুকু পড়েছি তোমরা বাসায় বই খুলবা, যে কোনো অর্গানিক, তুমি ইন্টারমিডিয়েটের যে কোনো বই তুমি খুলবা, আমি স্পেসিফিক কোনো বইয়ের নাম বলছি না। তোমার যে বই ভালো লাগে তুমি সেই বই বাসায় থাকলে সেটা তুমি খুলে এবার এই আমি যেটুকু পড়িয়েছি শুধু এইটুকুই পড়বা, এর বেশি পড়ার দরকার নেই। তুমি এইটুকু খুব ভালো করে কিন্তু শিখে রাখবা। আমি পরের দিন তোমাদের এখান থেকে এই নামকরণ শুরু করব। তো তোমরা সবাই ভালো থাকো, সাবধানে থাকো, এবং জানো সবাই যে বাসায় থাকা আমাদের এখন সরকারি নির্দেশনা রয়েছে, আমরা সবাই বাসায় থাকবো, ঘরে থাকবো, নিরাপদে থাকবো। তোমরা সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করো। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।